তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে, আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে এই যে প্রশ্নগুলো দেখছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের এখন প্র্যাকটিস করাবো। নিচের যুক্তিগুলি কোন প্রকারের যুক্তি দোষ থাকলে উল্লেখ করো। তোমাদেরকে বলতে হবে যে দোষ থাকলে উল্লেখ করতে হবে। তো পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে। এই এক্সট্রা ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ সবার জন্য, ভালো করে দেখো। এটা প্রাকল্পিক বৈকল্পিক ন্যায় থেকে। তো প্রাকল্পিক বৈকল্পিক ন্যায় তো আমার মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস, এমসিকিউ, এসিকিউ সব লিখে দিয়েছি, কিন্তু ঠিক আছে লজিক থেকে যে প্রশ্নগুলো আসে তো তোমরা দেখো ভীষণ গুরুত্বপূর্ণ। তো যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, মেঘ করেনি সুতরাং বৃষ্টি হয়নি। এটাতে কি বলতে হবে, কোন যুক্তি বলতে হবে, দোষ উল্লেখ করতে হবে। যদি দোষ থাকে দোষ উল্লেখ করতে হবে। 2 নাম্বারটা যদি সূর্য ওঠে তবে আলো থাকবে, আলো আছে দাঁড়িয়ে সুতরাং সূর্য উঠেছে, দোষ উল্লেখ করতে হবে। আর কোন যুক্তি, কারণ প্রাকল্পিকের 2টা আছে, প্রাকল্পিক ন্যায়ের 2টা নিয়ম আছে। কি কি, একটা হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়, একটা ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়। তো সেগুলো বলতে হবে কোনটা, আর দোষ থাকলে দোষ উল্লেখ করতে হবে। তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। তো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে সংক্ষেপে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো করতে হবে। দেখো লজিকটা তো করেছো, কিন্তু কিভাবে সহজে বুঝে যাবে তো দেখো আমি সেটাই শিখিয়ে দিচ্ছি। সে মূর্খ অথবা চালাক, সে চালাক অতএব সে নয় মূর্খ। যদি বন্যা হয় তবে ফসল নষ্ট হবে, ফসল নষ্ট হয়নি অতএব বন্যা হয়নি। 5 নাম্বারটা আছে সে হয় পণ্ডিত অথবা মূর্খ, সে নয় পণ্ডিত অতএব সে হয় মূর্খ। 6 নাম্বারটা আছে যদি কোপার্নিকাসের কথা ঠিক হয় তবে টলেমির কথা ভুল, কোপার্নিকাসের কথা ঠিক কেননা টলেমির কথা ভুল। এই যে 6টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই 6টা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে উত্তরগুলো বার করতে হয় সেকেন্ডে। তো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবেই, আর 100% সঠিক উত্তর তোমরা কিভাবে বার করবে তোমরা দেখে নাও। তার আগে আমি তোমাদের এই অধ্যায় থেকে লজিকটা আমি শিখিয়ে দিয়েছি। আমি কি বলেছিলাম, যে প্রাকল্পিক ন্যায়ের 2টা নিয়ম আর বৈকল্পিক ন্যায়ের 1টা নিয়ম। তো প্রাকল্পিক ন্যায়ের নিয়ম কি ছিল, প্রাকল্পিক ন্যায়ের 2টা নিয়ম ছিল। প্রাকল্পিক ন্যায়ের বৈধতা বিচারের 2টা নিয়ম ছিল, একটা হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়, আরেকটা কি আছে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়। 2টাই তো নিয়ম প্রাকল্পিকের, আর বৈকল্পিকের তো একটাই নিয়ম। তো প্রাকল্পিকের ন্যায় নিয়মটা তো আমরা জানি। কি নিয়ম প্রাকল্পিকের ন্যায় নিয়ম, যে প্রধানাস্ত্র বাক্যের পূর্বগকে অপ্রধানাস্ত্র বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে, এটাই তো প্রথম নিয়ম। আর দ্বিতীয় নিয়মটা কি, প্রথম নিয়মটাকে গঠনমূলক, যেটা আরেকটা নাম হচ্ছে স্বীকৃতিমূলক। আর দ্বিতীয় নিয়মটা কি, দ্বিতীয় নিয়মটা হচ্ছে ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক। সেটা কি, যে প্রধানাস্ত্র বাক্যের অনুগকে মানে অনুগকে অপ্রধানাস্ত্র বাক্যে অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার, এটাই তো নিয়ম। মানে এটা পেছন থেকে অস্বীকার করে আসতে, এটা প্রথমটা সামনে থেকে। আর বৈকল্পিক একটা নিয়ম, যে কোনো প্রধানাস্ত্র বাক্যে যে কোনো একটা বিকল্পকে অপ্রধানাস্ত্র বাক্যে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার, এটাই তো নিয়ম। সহজে শিখিয়েছি, অনেকভাবে শিখিয়েছি। আশা করি এর মতো আর লজিক ক্লাস আমার মতো, মানে আমি যেভাবে শিখিয়েছি আর কোনো নতুন করে আর কেউ লজিক শেখাতে পারবে না। ঠিক আছে, তো এবার দেখে নাও কিভাবে উত্তরগুলো করতে হবে। নিচের যুক্তিগুলি কোন প্রকারের যুক্তি দোষ থাকলে উল্লেখ করো। এবার আমাদেরকে উত্তর বার করতে হবে, মানে কোন যুক্তি সেটা আমাদের বলতে হবে। যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, মেঘ করেনি সুতরাং বৃষ্টি হয়নি। এটা কোন যুক্তি, কি করে বুঝবে, কারণ এক তো যদি তবে আছে, তাহলে প্রাকল্পিক ন্যায়ের মধ্যেই হবে, কারণ প্রাকল্পিকের মধ্যে আবার 2টা আছে, একটা গঠনমূলক একটা ধ্বংসমূলক। তাহলে যদি মেঘ করে তবে বৃষ্টি হয়, তার মানে মেঘ করে এটা পূর্বগ তবে বৃষ্টি হবে এটা অনুগ। তো দ্বিতীয় লাইনে কি আছে, তার মানে এটা অপ্রধানাস্ত্র বাক্য। দ্বিতীয় লাইনে কি আছে, দ্বিতীয় লাইনে আছে মেঘ করেনি, মানে যে পূর্বগটাকে অস্বীকার করেছে, পূর্বগটাকে অস্বীকার করেছে। আর সিদ্ধান্তে কোনটা অস্বীকার করেছে, বৃষ্টি হয়নি, মানে অনুগটাকে অস্বীকার করেছে। তার মানে এটা হচ্ছে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়। তার মানে কোন প্রকার যুক্তি এটাতে উল্লেখ করা আছে, ধ্বংসমূলক। কেন ধ্বংসমূলক, কারণ এই যে পূর্বগ আর অনুগ, দ্বিতীয় লাইনে অপ্রধানাস্ত্র বাক্যে, দ্বিতীয় লাইনটা অপ্রধানাস্ত্র বাক্যের সিদ্ধান্ত সুতরাং আছে। তাহলে দ্বিতীয় লাইনে হচ্ছে পূর্বগটাকে, যে পূর্বগ এটা অনুগ এটা অস্বীকার করেছে, নাবাচক বলেছে অস্বীকার করেছে। তার মানে ধ্বংসমূলক নিয়মটা হচ্ছে অস্বীকার। তো অস্বীকারের নিয়মটা কি, যে আগে অনুগটাকে অস্বীকার করতো, তারপর পূর্বগটাকে এখানে অস্বীকার করতো। তো এখানে কি কোনটা বলছে, এটা পূর্বগটাকে অস্বীকার করেছে, তাহলে এটা ধ্বংসমূলক। তাহলে যুক্তি কোনটা হলো, এটা যুক্তি হলো ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়। তাহলে দোষ কি হলো, দোষ হলো পূর্বগ অস্বীকার জনিত দোষ, কারণ দ্বিতীয় নিয়মটা লঙ্ঘন করলে পূর্বগ অস্বীকার জনিত দোষ হয়। ভালো করে দেখো, পূর্বগটে যে মেঘ করেছে, পূর্বগটাকে এখানে অস্বীকার করেছে, তাহলে দোষ কি হলো, দোষ হলো পূর্বগ অস্বীকার জনিত দোষ। ক্লিয়ার হয়ে গেল। যুক্তি কি, যুক্তি হলো ধ্বংসমূলক দ্বিতীয়টা, আর দোষ কি, দোষ হলো পূর্বগ অস্বীকার জনিত দোষ, মানে যে পূর্বগটাকে অস্বীকার করেছে। আর অস্বীকারের নিয়ম কি ছিল, আগে
অনুগটাকে আগে অস্বীকার করতে হবে, তারপর পূর্বগটাকে সিদ্ধান্তে, মানে পেছন থেকে অস্বীকার করে করে আসতে হবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল এটাতে কোন দোষ হয়েছে? পূর্বগ অস্বীকার জনিত, যেটা আমরা লজিক খুব সহজেই আমি তোমাদের লজিক শিখিয়ে দিই। ক্লিয়ার হয়ে গেল। তাহলে 2 নম্বর প্রশ্ন চলো। 2 নম্বর কি, যদি সূর্য ওঠে তবে আলো থাকবে। আলো আছে সুতরাং সূর্য উঠেছে। এটাতে আবার কোন যুক্তি হয়েছে আর এমন দোষ সেটা বার করতে হবে। কি কোন দোষ আছে এটাতে? যদি সূর্য ওঠে তবে আলো থাকবে, কারণ এটা প্রধান আশ্রয় বাক্য, এটা দ্বিতীয় লাইন, তারপরে অপ্রধান আশ্রয় বাক্যের সিদ্ধান্ত। তো যদি তবে আমাকে পূর্বগ আর অনুগ দেখতে হবে। পূর্বগ কোনটা? সূর্য ওঠে না, যদির পরের অংশটাকে পূর্বগ বলে, তবে পরের অংশটাকে অনুগ বলে। তো দ্বিতীয় লাইনে কি আছে? তার মানে দ্বিতীয় লাইনে কি আছে? অনুগটা আছে। আর তৃতীয় লাইনের সিদ্ধান্তে কি আছে? তৃতীয় সূর্য মানে পূর্বগটা উঠেছে। তাহলে এটাতে কোন দোষ হয়েছে? এটাতে হয়েছে কোন দোষ হয়েছে? ভালো করে দেখো তো, এটাতে অনুগ শিকার জনিত দোষ। ভালো করে দেখো তো, পূর্বগ, সূর্য ওঠে পূর্বগ অনুগ, মানে এখানে কিন্তু স্বীকৃতিমূলক নিয়মটা, মানে প্রথমকার যে নিয়ম সেই নিয়মটা এখানে যুক্তিটা আছে। গঠনমূলক প্রাকল্পিক ন্যায় যুক্তি এটা। কোন যুক্তি? গঠনমূলক প্রাকল্পিক ন্যায় যুক্তি। আর দোষ কি? দোষ হচ্ছে এটাতে যেটা দোষ হয়েছে সেটা হচ্ছে অনুগ শিকার জনিত দোষ। কেন? কারণ ভালো করে দেখো, অনুগ শিকার, এই যে গঠনমূলক প্রথমকার ন্যায় প্রাকল্পিক ন্যায়ের দুইটাই তো নিয়ম, একটা প্রথম একটা দ্বিতীয়। প্রথম নিয়ম কি? মানে গঠনমূলকের আরেকটা নিয়ম কি? স্বীকৃতিমূলক স্বীকার করে করে আসতে হয়, মানে পূর্বগটাকে আগে স্বীকার করতে হয়, অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। তো সূর্য ওঠে এটা পূর্বগ, আলো থাকবে এটা অনুগ। তো পূর্বগটাকে দ্বিতীয় লাইনে বলতে, মানে অপ্রধান আশ্রয় বাক্য, এটা অ্যাকচুয়ালি নিচে সাজাতে হতো, কিন্তু পরীক্ষাতে এইভাবে প্রশ্ন থাকবে, কি করবে? তো যেহেতু এগুলো এমসিকিউ এসিকিউতে আসবে, এমসিকিউতে আসলে সরাসরি বলতে পারে, এসিকিউতে আসলে তোমাদের সূর্য দোষটা বলতে হবে, যুক্তিটা বলতে হবে আর দোষটা বলতে হবে। তাহলে যেভাবে বলছি সেটাই। তাহলে যদি সূর্য ওঠে তবে আলো থাকবে, সূর্যটাকে উঠেটা কি? পূর্বগ, এটা পূর্বগ এটা অনুগ। তো পূর্বগটা এখানে পূর্বগ আছে কি? সূর্য ওঠেটা এখানে আছে কি? নেই। আর আলো থাকবে এটা কি এখানে আছে কি? নেই। আগে কোনটা আছে? আলো থাকবে এটা, মানে আগে আলো থাকবে এটা কি? অনুগ। তাই অনুগটাকে স্বীকার করেছে, আর পূর্বগটাকে কথা স্বীকার করেছে সিদ্ধান্তে। তাহলে দোষ কি হলো? অনুগ শিকার জনিত দোষ। কেন? এই যে অনুগটা তো এটা অনুগ, অনুগটাকে আগে স্বীকার করেছে, এই যে অনুগ শিকার জনিত দোষ। তাহলে দোষ কি হলো? অনুগ শিকার জনিত দোষ। আর যুক্তি কোনটা? যুক্তি হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়, প্রথম নিয়মটা লঙ্ঘন করলে কোন দোষ হয়? অনুগ শিকার জনিত দোষ, সেটাই লঙ্ঘন করেছে। তাহলে ক্লিয়ার হয়ে গেল কোন প্রকারের যুক্তি? গঠনমূলক প্রাকল্পিক ন্যায় বা স্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায়, মানে স্বীকার করে করে আসতে হয়। ক্লিয়ার? 3 নম্বর প্রশ্ন, সে মূর্খ অথবা চালাক। তাহলে সে মূর্খ অথবা চালাক এটা কোন যুক্তির? এটা হচ্ছে বৈকল্পিক ন্যায়ের কথা বলছে। তো বৈকল্পিক ন্যায়ের আমরা নিয়মটা কি জানি? যে বৈকল্পিক ন্যায়ের নিয়ম জানো, যে প্রধানাশ্র বাক্যের, এটা প্রধানাশ্র প্রথম কাজ যেটা প্রধান, দ্বিতীয় যেটা অপ্রধান, তৃতীয় অতএব দেওয়া আমার সিদ্ধান্ত। তো প্রধানাশ্র বাক্যে যে কোনো একটা, সেটা পূর্বক অনুভব নেই, যে কোনো একটা এখানে হচ্ছে কি করতে হবে? অস্বীকার করতে হবে। আর অপরটাকে এখানে কি? সিদ্ধান্তে স্বীকার করতে হবে। মানে এটার মধ্যে যে কোনো যেটা থাকবে সেটা যা আছে তাই এখানে বলতে হবে, আর এখানে এখানে যা আছে সেটা এখানে অস্বীকার করতে হবে, আর তার যেটা বাকি থাকবে সেটা এখানে স্বীকার করতে হবে। কিন্তু চলো এটা দেখি, তাহলে এটা যুক্তি কোনটা? সে মূর্খ, এটা তাহলে কি যুক্তি? নিশ্চয়ই এটা যুক্তিটা হচ্ছে বৈকল্পিক ন্যায়। কি করে বুঝলে? কারণ বৈকল্পিক ন্যায় হয় অথবা আছে, তার মানে হয় অথবা থাকলে বৈকল্পিক, হয় অথবা থাকলে কি বৈকল্পিক? তো একটাই বৈকল্পিক ন্যায়। তাহলে ন্যায়টা হলো কি? যুক্তিটা কি? বৈকল্পিক ন্যায়। ক্লিয়ার? এবার দোষ কি হয়েছে? দোষ হয়েছে এখানে কি? দোষ আছে না নেই? ভালো করে দেখো তো, এখানে দোষ আছে না নেই? সে মূর্খ অথবা চালাক, সে চালাক, তাহলে দোষ আছে না নেই? এখানে দোষ আছে। কি করে বুঝলে? কারণ নিয়ম কি? নিয়ম হচ্ছে প্রধানাশ্র বাক্যের যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করতে হবে। অস্বীকার মানে সে মূর্খ অথবা চালাক, সে এই যে এখানে বলতে হবে সে নয় মূর্খ বা সে নয় চালাক বলতে হবে, কিন্তু যেটা বাকি থাকবে সেটা এখানে বলতে হবে। ভালো করে দেখো, অস্বীকারটা সিদ্ধান্তে করেছে, আর এখানে হ্যাবাচক মানে যা আছে তাই স্বীকার করেছে। তাহলে কি হলো? এটা স্বীকারজনিত দোষ। কি স্বীকারজনিত? বিকল্প স্বীকারজনিত দোষ। তাহলে দোষটা কি হলো? এটা বিকল্প স্বীকারজনিত দোষ। আর যুক্তি কি? যুক্তি হলো বৈকল্পিক ন্যায়। বৈকল্পিক ন্যায় বা বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়, একটাই তো নয়, বৈকল্পিকের একটা নিয়ম। তো ক্লিয়ার হয়ে গেল? তাহলে যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে বৈকল্পিক ন্যায়। আর দোষ কি? দোষ হলো বিকল্প স্বীকারজনিত দোষ। কেন? স্বীকার কেন? কারণ নিয়ম হচ্ছে
প্রধানাশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করতে হবে, অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে। মানে এই যে নাবাচকটা এখানে বলতে হতো আর এটা এখানে বলতে হতো, তাহলে এই নিয়মটা পাস। তো এটা নিয়মটা পালন করেনি, তাহলে এটা দোষ হলো। দোষটা কি? এই দোষটা কি? দোষ হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ। আর যুক্তিটা কি? যুক্তিটা হলো বৈকল্পিক ন্যায়। কি করে বুঝলে? কারণ হয় অথবা আছে, অথবা থাকলে একটাই নিয়ম, বৈকল্পিক একটা নিয়ম। তো ক্লিয়ার হয়ে গেল, এটা হচ্ছে বৈকল্পিক ন্যায়। এবার 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে যদি বন্যা হয়, যদি বন্যা হয় তবে ফসল নষ্ট হবে। ফসল নষ্ট হয়নি, অতএব বন্যা হয়নি। যদি বন্যা হয় তবে ফসল নষ্ট হবে, ফসল নষ্ট হয়নি, অতএব বন্যা হয়নি। তো এটাতে কোন যুক্তি? যদি বন্যা হয় তবে ফসল, তার মানে পূর্ব, এটা যদি তবে মানে প্রাকল্পিক ন্যায়ের কথা বলছে। আবার প্রাকল্পিকের মধ্যে আবার দুইটা নিয়ম আছে। কি কি? একটা গঠনমূলক, একটা হচ্ছে ধ্বংসমূলক। গঠনমূলক মানে কি? গঠনমূলকের অপর নাম কি? স্বীকৃতিমূলক, মানে স্বীকার করে করে আসবে, আগে পূর্বক তারপর অনুগ স্বীকার করবে। আর ধ্বংসমূলক মানে অস্বীকৃতি, মানে দ্বিতীয় নিয়মটা কি? যে হচ্ছে অনুগটাকে আগে অস্বীকার করবে, তারপর পূর্বকটাকে সিদ্ধান্ত অস্বীকার করবে। তো ভালো করে দেখো তো, যদি বন্যা হয় তবে, তার পূর্বক কোনটা? বন্যা হয়টা। অনুগ কোনটা? ফসল নষ্ট হবে। তো দ্বিতীয় লাইনে ভালো করে দেখো তো, কি? ফসল নষ্ট হয়নি, তার মানে অস্বীকার করেছে। কোনটা অস্বীকার করেছে? অনুগটাকে আগে অস্বীকার করছে, তার মানে নিয়ম ঠিকই আছে। তারপর সিদ্ধান্তে কি? অতএব বন্যা হয়নি, পূর্বকটাকে সিদ্ধান্তে অস্বীকার, তার নিয়ম ঠিকই আছে। তার মানে দ্বিতীয় নিয়মটা পালন করছে। প্রাকল্পিকের যে দ্বিতীয় নিয়ম, যে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়, সেই নিয়মটা পালন করেছে এখানে। ভালো করে দেখো, অনুগটাকে অস্বীকার করছে, যে এটা পূর্বগ, এটা অনুগটাকে মানে পিছন থেকে, দ্বিতীয় নিয়মটা কি? পেছন থেকে অস্বীকার করে আসতে হবে, আগে অনুগটাকে অস্বীকার করতে হবে, তারপর পূর্বগটাকে। তো ঠিকই তো আছে, ফসল নষ্ট এটা অনুগ এখানে অস্বীকার করছে, আর পূর্বগটা এখানে অস্বীকার করছে, ব্যাস নিয়ম পালন হয়েছে। তাহলে এখানে কোনো দোষ নেই। ক্লিয়ার? এখানে দোষ আছে কি? দোষ নেই। আর যুক্তি কি? যুক্তি হচ্ছে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়। ক্লিয়ার? এবার হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা হচ্ছে সে হয় পণ্ডিত অথবা মূর্খ। সে হয় পণ্ডিত অথবা মূর্খ, সে নয় পণ্ডিত, অতএব সে হয় মূর্খ। তো এটাতে কি দোষ হয়েছে না হয়নি? কি করে বুঝবে কোনটা? এটা হচ্ছে সে হয় পণ্ডিত অথবা, তার মানে এটা হচ্ছে বৈকল্পিক ন্যায়ের কথা বলছে। কি করে বুঝলে? কারণ অথবা আছে, হয় প্রাকল্পিক নাহলে বৈকল্পিক। প্রাকল্পিকের দুইটা নিয়ম, একটা গঠনমূলক প্রাকল্পিক ন্যায় হবে, নাহলে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় হবে। আর বৈকল্পিকের একটাই নিয়ম। কি করে বুঝবে? হয় অথবা, তার মানে অথবা আছে, তার মানে যুক্তিটা কিসের? বৈকল্পিক ন্যায়। ক্লিয়ার? সবার আগে যুক্তিটা কিসের? বৈকল্পিক যুক্তি, বৈকল্পিক ন্যায়। তারপর কি কোনো দোষ আছে? ভালো করে দেখো তো, বৈকল্পিক ন্যায়ের নিয়ম কি? বৈকল্পিক ন্যায়ের একটাই নিয়ম, কি? প্রধানাশ্র বাক্যে, এটা প্রথমকার লাইন, তারপর দ্বিতীয় লাইন, এটা তৃতীয়। তার প্রধানাশ্র বাক্যে যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করতে হবে। মানে অস্বীকার মানে যা আছে সেটাকে নাবাচক বলতে হবে, আর যা আছে, যেটা বাকি থাকলো সেটা এখানে স্বীকার করতে হবে। তো ভালো করে দেখো তো, নিয়মটা পালন করছে। এই যে দ্বিতীয় লাইনে কি? সে নয় পণ্ডিত, মানে সে হয় পণ্ডিত অথবা সে মূর্খ, এই দুটার মধ্যে যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করছে, যে দ্বিতীয় লাইনের নিয়ম পালন করছে। আর তারপর যেটা বাকি থাকলো, তো সে নয় পণ্ডিত, তার মানে এটা এখানে এটা অস্বীকার করছে, আর মূর্খটা বাকি ছিল, সে হয় মূর্খ, দ্বিতীয় লাইনে মানে সিদ্ধান্তে স্বীকার করে তার নিয়মটা পালন করছে। তাহলে এখানে কি কোনো দোষ হলো? কোনো দোষ নেই। ক্লিয়ার হয়ে গেল? কারণ যে কোনো নিয়ম পালন করছে। তাহলে এটাতে কোনো দোষ আছে কি? নেই। পরীক্ষা আশা করি তোমরা এরকম উত্তর পারবে। ব্যাস, ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট কি? যদি কোপারনিকাসের কথা ঠিক থাকে, যদি কোপারনিকাসের কথা ঠিক হয় তবে টলেমির কথা ভুল। প্রথম লাইন যদি, তার মানে যদির পরের অংশটাকে, এটা গোটাটাই কোপারনিকাসের কথা ঠিক, এটা গোটাটাই পূর্বগ, আর তবের পরের টলেমির কথা ভুল, এটা হচ্ছে অনুগ। কোপারনিকাসের কথা দ্বিতীয় লাইনে কি আছে? কোপারনিকাসের কথা ঠিক, কেননা টলেমির কথা ভুল। এখানে একটু কাহানি মে টুইস্ট হয়। কি করে সিদ্ধান্ত, কি করে বুঝবে কোনটা? ভালো করে দেখো, কারণ কিংবা কেননা আছে, তাহলে সিদ্ধান্ত কোনটা? এখানে একটু সাজিয়ে নিতে হবে। প্রথমকার লাইনটা তো ঠিকই আছে, যদি তবে একসাথে প্রধানাশ্র বাক্য লাইনটা তো উল্লেখ করে দিয়েছে, যদি তবে, কারণ তার মানে এটা প্রধানাশ্র বাক্য, তার মানে এটা প্রাকল্পিক ন্যায়ের মধ্যেই হবে। কিন্তু কোনটা হবে সেটা ভালো করে দেখো। যদি কোপারনিকাসের কথা ঠিক হয়, টলেমির কথা ভুল, তাহলে পূর্বগ অনুগ ঠিক আছে। প্রাকল্পিক ন্যায় দুটাই নিয়ম, একটা গঠনমূলক, একটা ধ্বংসমূলক। এবার গঠনমূলক হচ্ছে না ধ্বংসমূলক, সেটা আইডেন্টিফাই করতে হবে। তাই প্রধানাশ্র বাক্য তো পেয়ে গেলাম। অপ্রধানাশ্র বাক্য কোনটা? কোপারনিকাসের কথা ঠিক, কেননা টলেমির কথা ভুল। কারণ এখানে সিদ্ধান্তটা বার করতে হবে, ভালো করে সিদ্ধান্ত একটু লুকানো আছে, কারণ অতএব সুতরাং সরাসরি নেই। এখানে কি আছে? কারণ কিংবা কেননা, যেটা আমরা নিরপেক্ষ নয় করেছিলাম, তার মানে একটু সাজিয়ে নিতে হবে। কারণ কিংবা কেননা আছে, তাহলে কেননা যে আছে, এই যে কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত হয়। তাহলে আগের বাক্যটা সিদ্ধান্ত হলে কোনটা সিদ্ধান্ত হবে? এই যে কোপারনিকাসের কথা ঠিক, এটা সিদ্ধান্ত হবে। তার মানে এটা যাবে শেষ লাইনে, এটা আসবে সামনে, সাজিয়ে লিখতে হবে। তাহলে কোপারনিকাসের কথাটা হচ্ছে সিদ্ধান্তে যাবে,
আর এটা হচ্ছে আমি এই যে অ্যাকচুয়ালি সাজিয়ে লিখলে এরকম হবে, দ্বিতীয় লাইনটা মানে প্রথমকার লাইনটা তো আছে, মনে করো প্রথমকার লাইনটা সাজানো আছে, দ্বিতীয় লাইনটা একটু সাজিয়ে লিখতে হবে। তাহলে কি হবে, দ্বিতীয় লাইনটা সিদ্ধান্ত কোনটা হবে, সিদ্ধান্ত হবে কারণ কিংবা কেননা টলেমির কথা, কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। তাহলে আগের বাক্যটা সিদ্ধান্ত মানে এই যে কোপারনিকাসের, অতএব এটা হবে কোপারনিকাসের কথা ঠিক, এটা হবে সিদ্ধান্ত। আর তার আগে আসবে কোনটা, টলেমির কথা, টলেমির কথা ভুল, এটা আসবে অপ্রধান আশ্রবাক্য। আর প্রধান আশ্রবাক্য কোনটা, প্রধান আশ্রবাক্য যেটা আছে, এই যে প্রধান আশ্রবাক্য যেটা আছে এটা যদি কোপারনিকাসের কথা ঠিক হয় তবে টলেমির কথা ভুল, এটা প্রথমকার লাইন থাকবে। আর দ্বিতীয় লাইন কোনটা হবে, টলেমির কথা ভুল। আর তৃতীয় লাইনে যে তৃতীয় লাইন হবে এটা, তৃতীয় লাইন হবে এটা, মানে সিদ্ধান্ত হবে এই যে অতএব, এখানে সরাসরি অতএব মানে অতএবটা দেয়নি, সরাসরি ঘুরিয়ে দিয়েছে। তাহলে এটাতে কোন যুক্তি, মানে এটাতে, তাহলে এটাতে কোন যুক্তি হবে, প্রথম ভালো করে দেখো তো, এখানে কিন্তু নাবাচক বলেনি, তার মানে প্রথমকার নিয়মটাই আছে, গঠনমূলক নিয়মটাই আছে, কিন্তু বিষয় হচ্ছে এটাতে দোষ হয়েছে, এটাতে অনুগ স্বীকারজনিত দোষ। ভালো করে দেখো তো, যদি কোপারনিকাসের কথা ঠিক হয় এটা পূর্বগ, টলেমির কথা ভুল, তাহলে টলেমির কথা ভুল, এটা অনুগ। তো দ্বিতীয় লাইনে কি আছে, টলেমির কথা ভুল মানে অনুগটাকে স্বীকার করছে, পূর্বগটাকে সিদ্ধান্তে স্বীকার করছে। তো প্রথমকার নিয়মটা গঠনমূলক নিয়ম, গঠনমূলকের নিয়ম কি, যে প্রধান আশ্রবাক্যের প্রথমকার লাইনটা যে প্রধান আশ্রবাক্যের পূর্বগকে অপ্রধান আশ্র মানে এখানে স্বীকার করে, কোপারনিকাস কথাটা এখানে বলতে হতো, দ্বিতীয় লাইনে বলতে হতো, আর টলেমির কথাটাকে তৃতীয় কথা বলতে হতো, তৃতীয় লাইনে বলতে হতো, সিদ্ধান্তে বলতে হতো। বলেছে কি না, বলেনি। তাহলে এখানে এটা কোন যুক্তি, যুক্তিটা হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়। আর দোষ কি, দোষ হলো অনুগ স্বীকারজনিত দোষ। কেন, কারণ কোপারনিকাসের কথাটা তো এটা পূর্বগ, টলেমির কথাটা কি অনুগ। তাহলে দ্বিতীয় লাইনে কি বার হচ্ছে, দ্বিতীয় লাইনে টলেমির কথা ভুল, টলেমির কথাটা হচ্ছে কি, টলেমির কথাটা কি ভালো করে দেখো, টলেমির কথাটা অনুগ, এই যে তবের পরের অংশটা অনুগ। তো অনুগটাকে আগে স্বীকার করেছে, যা আছে সেটাই বলেছে অপ্রধান আশ্রবাক্যে। আর সিদ্ধান্তে কোনটা স্বীকার করেছে, সিদ্ধান্তে বার হচ্ছে কোপারনিকাসের কথা ঠিক, তাহলে সিদ্ধান্তে পূর্বগটা বলছে। তো আগে কোনটা স্বীকার করেছে, অনুগটাকে, টলেমির কথা ভুলটা আগে বলছে, দ্বিতীয় লাইনে টলেমির কথাটা, তাহলে অনুগ স্বীকারজনিত দোষ। তাহলে দোষ কি হলো, অনুগ স্বীকারজনিত দোষ। ক্লিয়ার, এইভাবেও ঘুরিয়ে থাকতে পারে, যেহেতু কেননার জন্য এখানে টলেমির কথাটা আগে আসবে, কোপারনিকাসের কথাটা পরে যাবে। ক্লিয়ার, এখানে সরাসরি অতএব দেয়নি, যেহেতু কারণ কিংবা কেননা থাকলে আগের বাক্যটা সিদ্ধান্ত হয়, তাহলে কেননার জন্য এই কথাটা সিদ্ধান্ত। আর এটা টলেমির কথাটা অ্যাকচুয়ালি দ্বিতীয় লাইনে আসতো, এখানে আসতো, আর এটা এখানে যেত। তো এইভাবেও ঘুরিয়ে দিতে পারে। ক্লিয়ার হয়ে গেল, তাহলে কোন যুক্তি হয়েছে, যুক্তিটা হচ্ছে গঠনমূলক, আর দোষ কি হয়েছে, অনুগ স্বীকারজনিত দোষ। ক্লিয়ার হয়ে গেল। তো তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটা আমি বলছি, আশা করি তোমরা পারবে। তোমাদের জন্য একটা প্রশ্ন আমি দিচ্ছি, ঠিক আছে, তোমরা বলবে। আমি বলছি, ঠিক আছে, লিখে দিচ্ছি, যদি পর্যাপ্ত বৃষ্টিপাত না হয়, তাহলে ভালো ফসল হবে না, এটা প্রথম লাইন, যদি পর্যাপ্ত বৃষ্টিপাত না হয় তাহলে ভালো ফসল হবে না, এটা প্রথম লাইন, মানে প্রধান আশ্রবাক্য। দ্বিতীয় লাইন হচ্ছে ভালো ফসল হয়েছে দাঁড়ি, সুতরাং পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে, এটা তোমরা করবে।
যদি পর্যাপ্ত বৃষ্টিপাত না হয় তাহলে ভালো ফসল হবে না, এটা প্রথম লাইন। তারপরের লাইন ভালো ফসল হয়েছে, তারপরের লাইন সুতরাং পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। এটা তোমরা যুক্তি, কোন যুক্তি আর দোষ উল্লেখ করবে। তো প্লিজ ক্লাস করো, আরও নতুন নতুন ক্লাস আমি তোমাদের নিয়ে আসছি। প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার।